হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আর অবশ্যই তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো সোনারগাঁয়ে ঘুরেছি। এখন আমি 5 মিনিটের পথ ওখান থেকে হেঁটে এসেছি। এসে দেখি গেটের সামনে একটা বিড়াল আমাকে জাস্ট স্বাগতম জানালো। আমি জাস্ট অবাক, আর আমার বিড়াল খুব পছন্দ। আর বিড়ালটা এত সাদা ছিল, এত কিউট ছিল। তো ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, বাট ও চলে গেল। পরে আমি পুরনো বিল্ডিং কয়েকটা দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে ঢুকতে এই বিল্ডিংগুলো। পরে কয়েকজন আঙ্কেল তাকিয়েছিল যে আমি ব্লগ করছি, তারাও একটু লুক দিল। তো তাদের কয়েকজনকে পরে আমি আস্ক করলাম যে আঙ্কেল এখানে ঢুকতে টিকিট কেমন নেয়। তখন বললো 20 টাকা। তো সামনে আমি হেঁটে গিয়ে দেখলাম 2জন সিকিউরিটি গার্ড এখানে, তাদেরকে আস্ক করলাম। তো বললো হ্যাঁ 20 টাকা করে, কিন্তু টিকিট এখন কাটতে পারবেন না, আপনি 1:30টার পরে, এখন লাঞ্চ টাইম 1:30টার সময় থেকে আবার শুরু হবে। তখন প্রায় বেজেছিল 1:10 এরকম। তো আমি 20 মিনিট দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আশেপাশে তোমাদেরকে একটু টুকটাক দেখালাম। তো এখানে আমি পড়ছিলাম, ওখানে খুব সুন্দর করে পানাম নগরের মানে পুরো ডিটেলস দেয়া ছিল পানাম সিটির। তো ওইটা আমি পড়ছিলাম। পরে দেখো আমি অলরেডি ঢুকে গেছি, 1:30টা পার হয়ে গেছে। তখন আমি টিকিট কেটে ঢুকলাম। তো টিকিট কাটার সময় টাকা খুচরা ছিল না। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এখানে ঘুরতে আসবে তারা একটা ছাতা, 1 বোতল পানি, ভেতরে পানি খাবার নিতে দেয়, তো এগুলো নিয়ে আসবে। তো আমি পানি নিয়েছিলাম, আর খুব রোদ, ছাতা আনতে ভুলে গেছি, তো তোমরা আনবে। আর আমি হাঁটতে হাঁটতে একদম শেষ কর্নারে চলে এসেছি। এখানে প্রচুর ফলের গাছ। আর এখানে কোথায় যে কবর, আমি এটা খুঁজছিলাম গিয়াসউদ্দিন আজম সাহেব, সেটা আমি পাইনি কবরস্থানটা। পরে আমি কাউকে জিজ্ঞাসাও করিনি, আর আমি খুব ক্লান্ত ছিলাম দেখে, কারণ যেহেতু নারায়ণগঞ্জ পুরোটা হেঁটেছি, ঘুরেছি, সো অবভিয়াসলি আমি এই সময় ক্লান্ত। আর তোমরা সবসময় টাকা খুচরা করে নিয়ে আসবে, 20 টাকা, কারণ ওনাদের কাছে সবসময় খুচরা থাকে না, তখন কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো। তাই বাইরে থেকে খুচরা করে নিয়ে আসবে, তাহলে তোমাদের ঝামেলাটা হবে না। আর এখানে বিল্ডিংগুলো দেখছো অনেক সুন্দর, পুরনো। তো এটাই মূলত পানাম নগরী। এখানে ডিটেলস আরও কিছু তোমাদেরকে সুন্দর করে বলি, তোমরা শোনো। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর। এই বড় নগর, খাসনগর বা পানাম নগর, সোনারগাঁয়ে 3টি নগরের মধ্যে পানামই ছিল সবচেয়ে বড় আকর্ষণীয় একটি নগর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে এখন, যা বাংলার বারভূঁইয়াদি ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁ 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। এর অবস্থান তো বলেই দিলাম, সোনারগাঁ লোক এবং কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যাবে, 5 মিনিট সময় লাগবে। আর এইখানে পুলটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে একটা পুল ছিল যেটা দৈর্ঘ্য হচ্ছে 72 ফুট আর প্রস্থ 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়ে পানাম নগর বা নগরীর চিরে চলে যাওয়া পানাম সড়ক ছিল। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা 2তলা ভবন, যেটা তোমরা দেখলে। এইটাতে বাড়ি ভরপুর ছিল পুরো পানাম নগরে একসময়। এখন ধ্বংসাবশেষ রয়েছে, কয়েকটি বাড়ি রয়েছে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম আর চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হলো, যিনি একজন আর্কিটেক্ট, তার অভিমত হলো সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী। আর কিন্তু সুলতানি আমলে তেমন কোনো স্থাপত্য নজরে পড়েনি, এবং তাই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর আবার বলেছেন সোনারগাঁয়ে প্রাচীন শহরই ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের 2তলা আর 1তলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর, মূলত 1813 খ্রিস্টাব্দে নামফলকও রয়েছে। এটি সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ছিল।
ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলে এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক আর সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল, পানাম নগর সেতু অবস্থান ও তিনদিকে খাল বেষ্টনী নিয়ে বোঝা যায় পানাম সোনারগাঁও একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য, তার মধ্যে 21টি দক্ষিণে আর উত্তরে আছে 31টি। বাড়িগুলো অধিকাংশ আয়তাকার, দক্ষিণ উত্তর বিস্তৃত, উচ্চতা 1 তলা বা 2 থেকে 3 তলা, এবং বাড়িগুলির স্থাপত্যে মুঘল, গ্রিক আর গান্ধারা স্থাপত্য শৈলী দেখা যায়। তাদের সেই সব কারিগরদের শিল্পকুশলতা অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। আর কারুকাজ, রঙের ব্যবহার, এসব তো দেখতে পাচ্ছ তোমরা। আর ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর, জানলার গ্রিল দেখা যায়। ইউরোপের কাজে সমতুল্য বিশেষজ্ঞরা অভিমত করেছেন, কারণ এখানে কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছে। আর সিরামিক, টাইলস, রূপানো দেখা যায়। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল, 5টি পুকুর আছে। আর এই নগরীতে যেন জলাবদ্ধতা মুক্ত থাকে, এই জন্য খালের নিচের দিকে ঢালু দেওয়া আছে। আর নগরীর ভেতরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, গোসলখানা, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজাঞ্চিখানা আর দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর রয়েছে। আর 400 বছর পুরনো টাকশাল বাড়িও রয়েছে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ, এটি তোমাদেরকে হয়তো কখনো ঘুরে দেখানো হবে। আর তাজমহল আবার ঘুরবো, এখানে একটা ছোট তাজমহল রয়েছে। তো তখন তোমরা এই সম্পর্কে আরও বিস্তৃতভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ব্লগ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিতে। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করো আমাকে। আর যারা ইনস্টাগ্রামে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা রইলো, তারা ফলো করে দিও। ধন্যবাদ।